বাসর ঘরে ঢোকার সময় আমার মা আমার হাতে একটা সাদা রুমাল দেয়। আমি বললাম, কি হবে মা এটা? তখন মা বলে, এই রাখ, তোর স্ত্রীর সতীত্ব পরীক্ষার জন্য এটা দরকার হবে। সহবাসের সময় যদি তোর স্ত্রীর রক্তপাত হয় তাহলে বুঝবি তোর স্ত্রী ভালো, আর না হলে বুঝতেই পারছিস। রুমালটা কালকে আমাকে দেখাবি। আমি তখন অবাক হয়ে বললাম, ছি ছি, লজ্জা করে না মা ছেলের সাথে এসব কথা বলতে? আর সব থেকে বড় কথা হলো, এইসব কুসংস্কার আগের কালে মানুষগুলো বিশ্বাস করতো, এগুলোর প্রতি বিশ্বাস ছাড়ো। মা তখন বলে, তুই কি আমার থেকে বেশি জানিস? হ্যাঁ মা, আমি অবশ্যই বেশি জানি তোমার থেকে, আর আমি একজন ডাক্তার, তোমার থেকে বেশি আমি ভালো করে জানি মা। বেশি কথা না বলে যা বলছি তাই কর। আমি তোর সন্তান না, তুই আমার সন্তান। মুখে মুখে তর্ক করিস না। আমি আর কোনো কথা বললাম না। রুমালটা নিয়ে রাগে রাগে রুমে ঢুকে গেলাম। আমি কখনো অন্যায় প্রশ্রয় দিই না, কিন্তু আজ বিয়ের দিন কোনো ঝামেলা করতে চাচ্ছি না। বাসার সবাই কত আনন্দ করছে, তাদের আনন্দ মাটি করতে চাচ্ছে না। বাসার নতুন বউ এসব বিষয় জানলে লজ্জা আমার মাথা কাটা যাবে, কখনো তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। রুমে ঢুকে খাটের উপর বসলাম, রুমালটা পকেটে রাখলাম। মা যেমনটা বলেছে যদি এমনটা করি, তাহলে আমার আর আমার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। যদিও সে মা, তারপরে সব কথা মেনে চলা আমার দায়িত্ব। কিন্তু মা হোক বা বাবা হোক, অন্যায় কোনো কাজ করতে বললে সেটা তো করা যাবে না, বোঝাতে হবে, না বুঝলে প্রতিবাদ করতে হবে। পৃথিবীর কোনো মেয়েই চায় না তার স্বামী প্রথম রাতেই তার সাথে সহবাস করুক। আমার স্ত্রী পাশে বসার সাথে সাথেই কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আস্তে আস্তে কান্না করতে থাকে। আমি বললাম, কান্না কেন করছেন? স্ত্রী সানজিদা শাবনাম বলে, আমার ভয় করছে। আমি তখন বললাম, আপনার মাঝে হয় না জড়তা কাজ করছে আর বেদনা, কারণ নতুন জায়গায় নতুন পরিবেশ সবারই এমন হয়। বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে নতুন জায়গায় বাবা মা থেকে অনেক দূরে থাকা বেশ ভালোই কষ্ট। আমি সাধারণত পড়াশোনার জন্য ক্লাস 8 থেকে বাইরে থেকেছি বাবা মা ছেড়ে। মাঝে মাঝে মা বাবার জন্য ডুকরে ডুকরে কেঁদে উঠতাম। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমাকে শুধু স্বামী না, একজন বন্ধু হিসেবে পাবেন আপনার পাশে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আর কিছু না বলে বিছানা থেকে উঠে একটা বালিশ নিয়ে নিচে একটা বিছানা পেরে লাইট অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুমন্ত অবস্থায় শুনতে পারি মাহমুদ মাহমুদ বলে কে যেন ডাকছে, কিন্তু এটা স্বপ্ন নয়। আমার হাতের বাহু ধরে শাবনাজ ডাকছে। আমি বললাম, কি হয়েছে শাবনাজ? ভয় করছে আমার। ভয় কেন করবে? আমি আছি, ভয় পাওয়ার কিছু নেই। আসলে আমি অন্ধকার রুমে ঘুমোতে পারি না, ছোট থেকে লাইট জ্বালিয়ে ঘুমাই, আর লাইট বন্ধ করা তো, তাই ঘুমোতে পারছি না। আমি নিজেকে মনে মনে ধিক্কার দিলাম, কেমন মানুষ আমি! একটু জানতেও চাইলাম না লাইট অফ করে দেবো নাকি জ্বালিয়ে থাকবে। আমি আবার একদম ঘুমাতে পারি না লাইট জ্বালিয়ে রাখলে। তারপর লাইটটা জ্বালিয়ে দিয়ে কাঁথামুড়িতে আবার ঘুমিয়ে গেলাম। ভোররাতে দেখি আবার কে যেন ডাকছে, মাহমুদ মাহমুদ বলে। উঠে দেখি শাবনাজ ডাকছে। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আজান দিয়েছে, উঠে উজু করে নামাজ পড়ে নিন। কত বছর যে নামাজ পড়ে নেই তার কোনো হিসেবে নেই, তাও আর শীতের মধ্যে নামাজ পড়তে ডাকছে। না উঠলে মাইন্ড করবে, তাই উঠে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু না ঘুমিয়ে বাইরে চলে গেলাম। বাসায় থাকলে সকাল সকাল ঝামেলা শুরু করবে মা। স্ত্রী সতীর্থ টেনে নিয়ে এসে বলবে, রক্তমাখা রুমাল দিতে বলবে। কিন্তু আমাদের মাঝে তেমন কিছু হয়নি যে রক্তমাখা রুমালটা দেখাতে হবে। আর যদি হয়েও থাকতো, তাহলে আমি এমন কাজ কখনো করতাম না, কারণ এটা একটা মেয়ের জন্য অনেক অপমানজনক। আর রক্তপাত হলে যে একজন মেয়ে সতীর্থ ঠিক আছে, আর রক্তপাত না হলে যে সতীর্থ ঠিক নেই, এই যুগে এসে ওইসব বিশ্বাস করতে পারে কেউ? আমার মাকে না দেখলে জানতে পারতাম না। ভারাক্রান্ত মন নিয়ে বাইরে চলে আসলাম। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বাড়িতে যেতে ইচ্ছে করছে না, কারণ বাড়িতে গেলে মায়ের সম্মুখীন হতে হবে, আর বিষয়টা অনেক খারাপ হবে। পরক্ষণে ভাবলাম, এভাবে আর কতক্ষণ, সারা জীবন তো আর এখানে থাকতে পারি না। যখনই বাড়িতে যাই মায়ের সম্মুখীন হতেই হবে, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পকেট থেকে ফোন বাহির করে দেখি 22টা মিসড কল দিয়েছে মা। ফোন সাইলেন্ট করেছিল তাই বুঝতে পারিনি। জোরে জোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতেই আপু হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গিয়ে বলল, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই ভাইয়া? বাসায় নতুন বউ রেখে কোথায় চলে গিয়েছিস খোঁজ নেই। মা তোকে খুঁজছে অনেকক্ষণ থেকে, অনেকবার ফোন দিয়েছে, ফোন রিসিভ করিস না, অনেক রেগে আছে, গিয়ে দেখ কি বলে। মা বাবা আর অনেকে ডাইনিংয়ে বসেছিল। আমার যাওয়া দেখে মা ইশারা করে অন্য রুমে যেতে বলছে, কিন্তু আমি না দেখার ভান করে বসে থাকি বাবার পাশে, আর বসে গল্প করছি। আর কোনো উপায় না পেয়ে মা আমাকে বলে, মাহমুদ, আমার সাথে আয় একটু। তারাও একটু পড়ে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, এবারের মতো বাঁচলাম, মায়ের সম্মুখীন হতে হবে না। আমি শুধু চাচ্ছি বাসার মেহমান আর চলে যাক, কারণ সবার সামনে সমস্যা সৃষ্টি করতে চাচ্ছি না। নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছি। সারা রাত ঘুম হয়নি, লাইট জ্বালিয়ে রাখলে আমার আবার ঘুম হয় না,
কিছুক্ষণ ঘুমানোর পরে বুঝতে পারি কে যেন ডাকছে মাহমুদ মাহমুদ বলে। উঠে দেখি শাবনাজ ডাকছে। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা না, মায়ের সাথে কথা বলবো। কাল আসার পর থেকে আর কথা হয়নি। আমার ফোন তো বাড়িতে রেখে এসেছি, আপনার ফোনটা দিলে কথা বলতাম। তারপর ফোনটা দিয়ে বললাম, কথা বলো। আমাকে কেউ যেন আর না ডাকে, সারা রাত ঘুমাতে পাইনি। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছিলাম বাজার করতে। কাল শাবনাজের বাসা থেকে মানুষ আসবে আমাদের নিতে, তাই বাজার করা দরকার। বাজারে যাওয়ার সময় মা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, মাহমুদ, এই দিকে আয়, শুনে যা। আমি আবার মহাবিপদে পড়লাম। এবার কিভাবে কাটিয়ে যাব? কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা, বলো। আমার তো একদম সময় নেই। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, অনেক বাজার করতে হবে, অনেক সময় লাগবে। বেশি রাত হলে এই রাস্তায় আবার রিক্সা আসবে না। এত তাড়াতাড়ি করার দরকার নেই। আজ সকাল থেকে তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস। রুমালটা কই? তাড়াতাড়ি রুমাল দেখা আমাকে। রাত এসে দেখাচ্ছি মা। বাজার করে এসে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনোভাবে ওখান থেকে চলে আসলাম। তারপর বাজার করে রাতে বাসায় ফিরে আসলাম। রুমাল দেখা এবার আমাকে, আর কোনো অজুহাত নয়। আমি বললাম, আচ্ছা রুমে থেকে নিয়ে আসছি। রুমাল আমার পকেটে ছিল, কিন্তু তা বললাম রুমে আসে নিয়ে আসি। তারপর এসে রুমালটা মায়ের হাতে দিলাম। মা আমার দিকে তাকিয়ে আছে অল্প কিছু ধরে। আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়েছো কেন? যাক, রুমালটা দেখে খুশি হলাম। রক্ত লেগে আছে রুমালে। দেখেছিস, আমি সত্যি বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাসই করলি না। এখন ঘরে যা, সারাদিন বাইরে ছিলি। বউয়ের কাছে যা, কিছু দরকার আছে কি দেখ। কোনো কিছু প্রয়োজন বা সমস্যা হলে আমাকে বলবি। ঠিক আছে মা। তারপর মুচকে এসে রুমে চলে আসলাম। মায়ের মুখেও হাসি। আর স্ত্রী কিছু জানতে পারলো না। কিছু কিছু সময় মিথ্যা বলার দরকার আছে, তাতে পরিবেশ সুন্দর থাকে। রুমে এসে শাবনাজ আমার হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাতে দিয়ে তো রক্ত পড়ছে। কি হয়েছে হাতে? তেমন কিছু না, আসার সময় গেটের দরজায় চাপ লেগে আঙুল দিয়ে রক্ত পড়ছে। চিন্তা করতে হবে না, অল্প একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। এদিকে আসেন, আমি রক্ত মুছে ব্যান্ডেজ করে দিই। আমি মানা করতে গেলাম, কিন্তু না বলার সাথে সাথেই মুখ থেকে কথা ঘুরিয়ে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে তাও। এই কারণে মানা করলাম না। স্ত্রী অনেক ভয় আছে। হাত ব্যান্ডেজ করার বাহানায় স্ত্রীর প্রথম স্পর্শ পেয়ে যাব। হাজার হলো স্ত্রীর প্রথম স্পর্শ তো হ্যাঁ অমৃত স্বাদ। তারপর স্ত্রী নিজ হাতে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তারপর একটা ব্যথার শুধু খেয়ে নিই। পরেক্ষণে আমার মনে আসে, কাল থেকে ভাবিকে দেখছি না কেন, কোথায় গিয়েছে। আমার এখনো একটা কথা মনে আছে, ভাইয়ার বিয়ের কয়েক সপ্তাহ পরে ছোট বোনের এসএসসি পরীক্ষার কী চেয়েছিল ভাইয়ের কাছে, কিন্তু ভাবি দিতে চেয়েছিল না। ভাবি বলেছিল, টাকা নেই এখন দেওয়ার মতো, এবারের মতো তোমার বাবার কাছে থেকে নাও, পরের বার থেকে নিও। বোন তখন কান্না করতে করতে আমার কাছে এসে বলেছিল, ভাইয়ার কাছে টাকা চাইলাম রেজিস্ট্রেশন ফি এর, কিন্তু ভাবি দিতে দিল না। আমি বললাম সমস্যা হতেই পারে, সবসময় টাকা থাকে না, বাবার কাছ থেকে চেয়ে নিবি। দরকার হয় পরীক্ষা দিব না, তাও বাবার কাছ থেকে নিব না। বাবাই বলেছেন বড় ভাইয়ার কাছ থেকে নিতে। আমার কাছে তখন টাকা ছিল কিছু, আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন বেকার ছিলাম আমি, 6 মাসের মতো হয়েছে চাকরি পেয়েছি। পিকনিকে যাওয়ার জন্য টাকাগুলো গুছিয়েছিলাম অনেক দিন ধরে। সেদিন নিজের ইচ্ছাটা মাটি করে টাকাগুলো বোনের হাতে দিয়েছিলাম, আর বলেছিলাম আমার সামনে আর কখনো কান্না করবে না। তুই তো জানিস তো চোখের পানি সহ্য হয় না আমার। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, বাবার মাকে বলবি না এই টাকাটা আমি দিয়েছি, বলবি বড় ভাই দিয়েছে, বুঝেছিস? কেন তা বলবো? কেন? টাকা তো তুই দিয়েছিস, বড় ভাইয়ের নাম কেন বলবো? আমি ধমক দিয়ে বললাম, বেশি বুঝিস না, আমি যা বলছি তাই করবি। যদি মা বাবা জানে ভাবি ভাইকে টাকা দিতে মানা করেছে, তাহলে মা বাবার চোখে ভাইয়া ভাবি খারাপ হয়ে যাবে। আমি চাই না এই বাড়িতে কেউ কারো চোখে খারাপ হয়ে থাকুক। কিন্তু কিছুদিন পরে জানতে পারি ভাবির ছোট বোনের সব খরচ ভাইয়া চালায়, কিন্তু নিজের বোনের খরচ দিতে পারে না। তখন বুঝতে পারলাম এভাবে আর চলবে না, ছোট বোন মা বাবার জন্য আমাকে কিছু করতেই হবে। তখন থেকে ছোট ছোট কাজ করতে করতে এখন আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি। আগের কথা চিন্তা করতে করতে অতীতে ফিরে গিয়েছিলাম, কিন্তু কারো কথা শুনে বর্তমানে ফিরে আসলাম। সামনে তাকে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। বিনয়ের সাথে বললাম, বসেন ভাবি। খাটের উপর বসে এদিক ওদিক তাকে দেখে বলে, শাবনাজ কই, দেখছি না কেন মাহমুদ? আছে কোথাও, মনে হয় ছাদে। নতুন জায়গা ভালো লাগছে না, তাই মনে হয় হেঁটে বেড়ায়। নতুন বউ এভাবে না বেরিয়ে রুমে থাকতে বলো। এখনই এভাবে চলা ঠিক না। নতুন নতুন যদি এভাবে চলে আর কদিন পরে রাস্তায় হাঁটবে কাউকে না বলে, অল্প একটু চাপে রাখতে হয়। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছেন। বউকে চাপে রাখা ভালো, কিন্তু সব বউকে না। যেসব বউ অন্যের সংসারে আগুন ধরিয়ে দেয়, সেই সব বউদের অন্যের ভালো সহ্য করতে পারে না, তাদেরকে। হক কথা বলেছেন একদম ভাবি। আমার কথার ইঙ্গিত বুঝতে পেরে ভাবি বলে,
আচ্ছা ঠিক আছে, থাকো। মাহমুদ ভাই, আমার একটু কাজ আছে, শপিং করতে যেতে হবে। আমি বললাম, কিন্তু ভাবি, ভাই তো বাসায় নেই, কার সাথে যাবেন? তোমার ভাইয়া বাসায় নেই তো, তাছাড়া আমার একা শপিং করতে ভালো লাগে। ভাবি রুম থেকে চলে গেল। আমি মিটমিট করে হাসতে থাকি আর মনে মনে বলি, কি যোগ আইলো, নিজে উপদেশ মানে না, আর অন্যের বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় শেখাতে আসছে। অনেক কথা ভাবতে ভাবতে একটা কথাই পড়ে যায় আমরা। আচ্ছা, মা আমার সাথে কাল যেটা করেছে, ভাইয়ের সাথে কেমন করেছে? বয়সুদিতে পরীক্ষার জন্য কি সাদা রুমাল দিয়েছিল? যে করে হোক, এটা আমাকে জানতে হবে। তবে ভাবির কাছে থেকে না, ভাইয়ের কাছ থেকে জানতে হবে। যদিও ভাইয়া আর আমি একদম বন্ধু ছিল, সেই ছোট থেকে একসাথে দুজন বড় হয়েছি, এক স্কুল কলেজে পড়েছি। পরে ভাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আর আমি মেডিকেলে। বয়সের পার্থক্য মাত্র 2 বছর, কিন্তু তবু এই বিষয় সম্পর্কে জানা কেমন লজ্জাজনক। তাও আজ ভাইকে প্রশ্নটা করতেই হবে। যদি আমার সাথে এমন করেছে মা, ভাইয়ের সাথেও তেমন করে থাকে, তাহলে মা দোষী। আর ভাইয়ের সাথে এমন না করে, তাহলে এইসবের পেছনে ভাবির হাত। আর যদি এমন হয়ে থাকে, তাহলে এর উচিত শিক্ষা আমি দেব। রাতে যখন ভাইয়া বাসায় আসে, তখন আমি ভাইকে ছাদে ডাকি। কিছুক্ষণ পর ছাদে আসে ভাইয়া। আমি ইজিলি ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, নারী সতীত্ব বলতে কি বোঝো তুমি? একটু ভেঙে বল, কি বোঝাতে চাচ্ছিস? আচ্ছা, স্ত্রীর সাথে প্রথম সহবাসের সময় যদি রক্তপাত না হয়, তাহলে কি সে মেয়ে চরিত্র খারাপ, আর রক্তপাত হলে চরিত্র ভালো? দূর পাগল, তুই একজন ডাক্তার হয়েও আগের যুগের মানুষের মতো চিন্তা ভাবনা রাখিস কেন? এগুলো কুসংস্কার। আচ্ছা ভাইয়া, তোমার বিয়ের সময় কি মা নারী সতীত্ব নিয়ে কিছু বলেছিল কি, নাকি কোনো প্রমাণ চেয়েছিল? না তো, এমন কিছু বলে নাই বা কোনো প্রমাণ চায়নি। কেন, মা তোকে এই বিষয়ে কিছু বলেছে নাকি? আরে না ভাইয়া, এমন কিছুই না। মা আগের যুগের মানুষ তো, তাই এমন কিছু বলেছে কিনা জানতে চাইলাম। তুমি কিছু মনে করো না আবার। আমার আর বুঝতে বাকি রইল না, এসবের পেছনে মা নেই। ভাবি ভুলভাল বুঝিয়ে এসব করিয়েছে মাকে দিয়ে। ভাই কিছু বলতে যাবে, ঠিক তখনই শাবনাজ ছাদে এসে বলে, নিচে সবাই অপেক্ষা করছে আপনাদের জন্য, খেতে ডাকছে। তারপর নিচে খেতে গেলাম আমি আর ভাইয়া। অনেক ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি গিয়ে খেতে বসলাম। কোনো কিছু চিন্তা না করে জোরে জোরে খেতে গিয়ে করে উঠলাম। যে হাতের আঙ্গুল কেটে রুমালে রক্ত মাখিয়েছিলাম, সে আঙ্গুলে ব্যথা পেয়ে রক্ত বাইর হচ্ছে। কি হয়েছে? কিছু না, ব্লেডে কেটে গেছে। আর ভাবি আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে চোখ ফিরে নেই। আমি সম্পূর্ণ না হলেও কিছুটা বুঝতে পারলাম, ভাবি তো বুঝতে পেরেছে আমার হাত কাটার কারণ। রুমে আসার সাথে সাথে শাবনাজ বলে উঠল, আপনি সবার সামনে